একদিন প্রোনাউনটা নিয়ে একদিন ডিসকাস করলে ভালো হতো না? আজকে তো প্রোনাউনটা, হ্যাঁ প্রোনাউনটা নিয়ে করবো তো। হ্যাঁ বলো। আজকে প্রিপোজিশন ধরবে, বলছি যে আজ তো প্রিপোজিশন শুরু করবো আজকে। হ্যাঁ আজকে প্রিপোজিশন শুরু করব। প্রোনাউনটা তো আমি গত রবিবারে করাতে চেয়েছিলাম, কিন্তু অনেকেই বললো ওখানে ওই দিন এক্সাম ছিল তোমাদের, যার জন্য ওই দিন হলো। হ্যাঁ আমি চাইছিলাম একটা গোটা ক্লাস একটা প্রোনাউন নিয়ে যদি আলোচনা হয়, ওটা একটু মনে রাখতে কিছু কিছু জায়গায় মানে কনসেপ্টগুলো একটু মানে ডাউট আছে না বুঝলে। হ্যাঁ আগের দিন করিয়েছিলাম তো, আগের দিন একটা ক্লাস পুরোটাই নাউন নিয়েই করিয়েছিলাম, তো আজকে মানে পরের দিন শোনা যাচ্ছে না, কথা কেটে গেল, বলো আরেকবার। ম্যাম নাউন আর্টিকেল ওগুলো ক্লিয়ার আছে আপনার প্রোনাউনটা তো প্রোনাউন নিয়ে একটু ডিসকাস হয় তাহলে এটা একটু ডাউট কিছু। হ্যাঁ 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 প্রোনাউন নিয়ে করাবো, আমি বলেছি প্রোনাউন নিয়ে অনেকেরই অসুবিধা আছে, তো প্রোনাউন নিয়ে একদিন আলোচনা হবে, এর মধ্যেই ডেটটা ফিক্স করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর একদিন এই সপ্তাহে পরীক্ষা নিতে চেয়েছিলাম, তো যেহেতু আগে থেকে বলিনি, তো আমি চাইছি পরীক্ষাটা নিতে 10 তারিখে, তাহলে এক সপ্তাহ সময় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 10 তারিখ কি বার পড়েছে? শুক্রবার পড়েছে। হ্যাঁ তো শুক্রবার 7টায় যদি ইংলিশ জিকে দুটোর এক্সাম নিই, তাহলে কারো কোনো অসুবিধা নেই তো? দুটো একসাথে থাকবে, 25 মার্কসের থাকবে। জিকে সহ 8 দিন সময় পাচ্ছ। শুক্রবারে 10 তারিখ। টাইমিংটা থাকবে 7টা। হ্যাঁ বলো। না না পরীক্ষা একসাথে দিতে হবে, একসাথে করো, একসাথে। অনেকদিন সময় আছে, 8 দিন সময় আছে, ঠিক আছে? একসাথেই নেব, জিকে ইংলিশটা একসাথেই নেব। পরীক্ষাটা দেখো তোমাদের সময় তো অনেক দিন দিলাম, খুব বেশি টপিকও নেই, হ্যাঁ খুব বেশি সিলেবাসও নেই। আমি সিলেবাসটা বলে দেবো কি কি থাকবে, ঠিক আছে? মেইন টপিকগুলো থেকে দেবো, কিন্তু দুটো পরীক্ষা একসাথেই নেব, ঠিক আছে? টপিক আমি সিলেক্ট করে দেবো, সিলেক্টেড টপিক দেবো, ঠিক আছে? তাহলে এটা গ্রুপে আমি পরে মেসেজ করে দেবো, অনেকে ক্লাসে এখন নেই, তো 10 তারিখ 7টায় তারপরে মেসেজ করে দেবো, সবাই পেয়ে যাবে তাহলে। আচ্ছা 7 নাম্বারটা তাহলে দেখো, 7 নাম্বারটা বলেছে বোথ দ্য মাদার ইন লস ওয়েলকামড দ্য নিউলিওয়েডস উইথ গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স। এই কোয়েশ্চেনটা 7 নাম্বার কোয়েশ্চেনের সঠিক আনসার কোনটা হবে? এই নাম্বারটা করেছিলাম, অপশন সি হবে। নাম্বার করে দিই। সি নাম্বার করেছো, যে অপশন সি করেছো তারটা ঠিক আছে, আর যে অপশন এ করেছো, তাপসী তুমি অপশন এ করেছো? হ্যাঁ ম্যাম। অপশন এ ভুল হয়ে গেল তোমার, অপশন এ কিন্তু হবে না। এবার বলছি অপশন এ কেন হবে না, অপশন সি কেন হবে। দেখো 7 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে একটা নাউনের কোয়েশ্চেন, হ্যাঁ নাউন পার্ট থেকে এসেছে এই কোয়েশ্চেনটা। যখন নাউনের টপিকটা করেছিলাম তখন আমি বলেছিলাম কিছু কিছু কম্পাউন্ড নাউন থাকে যাদের প্লুরাল ফর্ম তৈরি হয় না, আবার কিছু কিছু কম্পাউন্ড নাউন আছে এক্সেপশন, যেই নাউনগুলো তাদের আবার এস লাগিয়ে আমরা প্লুরাল ফর্ম তৈরি করি। তাদের মধ্যে একটা হচ্ছে এই মাদার ইন ল। মাদার ইন ল দেখো অপশান এতে আছে মাদার্স ইন লস, তাহলে আমি একটাই তো শব্দ, এখানে একটা শব্দে আমি দুবার করে এস কেন লাগাতে যাব? মাদার্সের সাথেও এস লাগাচ্ছি, আবার ল এর সাথেও এস লাগাচ্ছি, একটা শব্দের মধ্যে দুবার এস লাগানোর তো দরকার নেই, আছে কি? হ্যাঁ নেই। তো এবার কোয়েশ্চেন আসতে পারে মাদার ইন লস কেন হলো না, অপশন সি মাদার্স ইন ল কেন হলো। এবার কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেইন যেটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটার শেষেই এসটা লাগাতে হবে,
তো এখানে মাদার ইন ল এই যে কম্পাউন্ড নাউনটা, এটার মেইন ওয়ার্ড কি? কি মেইন ওয়ার্ড কি? মাদার। 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 মাদার ছাড়া তো একদম শব্দটা অসম্পূর্ণ, কোনো মিনিংই নেই। আছে কি? নেই। তো মাদারটা হচ্ছে মেইন ওয়ার্ড। তো যেটা হচ্ছে মূল শব্দ বা মেইন ওয়ার্ড, সেটা শেষেই এস লাগাতে হবে। এটা কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হয়। বোঝা গেছে 7 নাম্বারটা? হ্যাঁ ম্যাম। তাহলে অপশন সি হবে এটার কারেক্ট আনসার। সবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। তাহলে 8 নাম্বারে চলে যাচ্ছি। ম্যাম ওটা কি মেইন নাউন বললেন? মেইন ওয়ার্ড এটা। মেইন ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে। নাউন তো পুরোটাই একটা কম্পাউন্ড নাউন। আচ্ছা 8 নাম্বারটা দেখো, ডিড দেয়ার বাস কাম অন টাইম। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সে কি ইমপ্রুভমেন্ট দরকার আছে নাকি ইমপ্রুভমেন্ট দরকার নেই, কোনটা ঠিক হবে বলো? অপশন সি হবে। সি হবে। সি ম্যাম, সি। সবাই সি করেছো? হ্যাঁ ম্যাম ঠিক করেছি। না ম্যাম। কে না ম্যাম বললো? আমি। ম্যাম আমি। রিয়া, জাসমিন। রিয়া আর জাসমিন কি করেছে তাহলে? নো ইমপ্রুভমেন্ট। অপশন ডি করেছি। নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আর কি জাসমিন কি বললে? জাসমিন কি বললে? ডি। ডি দেয়ার। বি দেয়ার্স। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, যারা সি করেছো তাদেরটা আগে শুনি, তারা সি কেন করেছো? ম্যাম কারণ বাসটা নাউন আছে আর দেয়ারটা অ্যাডভার্ব, তো আমাদের অ্যাডজেক্টিভ লাগবে যেটা নাউনকে কোয়ালিফাই করবে, তাই জন্য। আর কে কি কিছু বলো, কেন হলো এখানে দেয়ার? বিউটি কি করেছো? সি নাম্বার ম্যাম, দেয়ার। কেন দেয়ার হলো বিউটি? ম্যাম পজিটিভ প্রোনাউন এরকম ভেবে। পজিটিভ প্রোনাউন, নাউনকে কি পজিটিভ প্রোনাউন কোয়ালিফাই করবে? নাউনের সামনে বসবে পজিটিভ প্রোনাউন? বাস তো নাউন। এবার রিয়া আর জাসমিন বলো, তোমরা নো ইমপ্রুভমেন্ট কেন করেছো? রিয়া বলো, নো ইমপ্রুভমেন্ট কেন? ম্যাম বি বললাম। ঠিক জানি না, মানে আমি এটা নো ইমপ্রুভমেন্ট করেছি কারণ এই যে দেয়ারটা নিচে আন্ডারলাইন করা আছে, এটার মানেই তো মানে স্থান বোঝায়। আমি তো ওটাই জানি, বাকিটা জানি না আমি। আচ্ছা, আমি সেই হিসেবেই করেছি। আচ্ছা তুমি যদি স্থান হিসেবে ধরে এখানে করো, তাহলে কি সেন্টেন্সের মিনিংটা আসে ঠিকঠাক? ম্যাম আমি এখানে সেন্টেন্সটাতে বুঝেছি যে মানে কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেখানে কি বাসটা সময় মতো এসেছিল, তো আমি সেই মতোই করেছি। আমি ঠিক জানি না, বলতে পারবো না এটা। আচ্ছা আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কোশ্চেন, ঠিক আছে? এখানে ডিড হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে দেখো দেয়ার, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখছি, তারপরে ওয়ার্ডটা দেখো আছে বাস, নাউন। তো হেল্পিং ভার্ব, তার জন্য নাউন আছে সাবজেক্ট বাস। তো এখানে বাসের আগে প্রোনাউন কোনো মতেই হবে না, যেটা দেখো অপশন বিতে দেয়ার্স। কেউ যদি করে থাকো, অপশন বি দেয়ার্স হচ্ছে প্রোনাউন, এটা কোনো মতেই হবে না, নাউনের সামনে প্রোনাউন বসবে না। তো এখানে নাউন হচ্ছে সাবজেক্ট, তো নাউনের সামনে আমাদের দরকার কি? নাউনকে কোয়ালিফাই করবে কোন ওয়ার্ডটা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি নাউনের সামনে কোন অ্যাডজেক্টিভ বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ কি এখানে? দেয়ার। অপশন সি দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে ডিড হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, বাস হচ্ছে নাউন। এই ডিডের হেল্পিং ভার্বের জন্য আছে
বাস নাউন, কারণ এটা ডিড আগে আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আর নাউনের সামনে বসবে হচ্ছে প্রোনাউন, কখনোই বসবে না, নাউনের সামনে বসবে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ অপশন সি দেওয়ার হবে। বোঝা গেল? ম্যাম পজিটিভ অ্যাডজেক্টিভের সামনে আমরা কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি? না, পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সাথেই এস, তোমার সরি বলছি আমি, প্রোনাউনের ক্ষেত্রে এটা এসটা যেমন দেয়ার্স আছে, প্রোনাউনের ক্ষেত্রে হবে ওটা, আর পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেয়ার। তারপরে হারও পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হার্স, এটা হচ্ছে নাউন, প্রোনাউন HERS, প্রোনাউন HER, পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এবার 9 নাম্বারটা, আচ্ছা 8 নাম্বারটা ক্লিয়ার হয়েছে সবার? এবার 9 নাম্বারটা দেখো। হ্যাঁ, 9 নাম্বারটা দেখো, মায়াঙ্ক ওয়াজ ওয়ার্কিং ওভার টাইম ফর দ্য লাস্ট 2 উইকস। এই কোশ্চেনটা বলো তো কোথায় থেকে এসেছে? গ্রামারের কোন পার্ট? টেন্স থেকে ম্যাম, টেন্স থেকে। ভেরি গুড, টেন্স থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা। তো দেখো তো এখানে কি ইমপ্রুভমেন্টের দরকার আছে 9 নাম্বারটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কি ইমপ্রুভমেন্ট দরকার আছে? ওই তো ওয়াজ ওয়ার্কিং, ওই হ্যাজ বিন ওয়ার্কিং হবে, হ্যাজ বিন ওয়ার্কিং হবে। আচ্ছা, আর কেউ কিছু বলবে? অন্য কোনো যদি ইমপ্রুভমেন্টের দরকার থাকে বলো। ম্যাম ইজ বিন ওয়ার্কিং। না, আমার মনে হচ্ছে এটা বি হবে, কারণ কন্টিনিউয়াস টেন্সের সাথে ওটা যখন পরে হয় ওটা একটা বিং বসে না, তাহলে ইজ বিং ওয়ার্কিং হবে। আচ্ছা, এটা কে বললো? পিয়ালি? হ্যাঁ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? ম্যাম বিটা হবে ইজ বিং ওয়ার্কিং। ইজ বিং ওয়ার্কিং। আচ্ছা, এবার তোমরা হয়তো টেন্সের রুলসগুলো অনেকেই ভুলে গেছো, অনেকদিন আগে করা হয়েছিল। টেন্সের কনসেপ্টগুলো মনে আছে কিছু? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মনে আছে একটু? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, হ্যাঁ ম্যাম, সে কোনো কাজ হ্যাঁ অনেকক্ষণ ধরে চলছে এরকম ছিল পারফেক্ট টেন্সে, তো সেখানে এই জন্য ওটা হ্যাজ বিন ওয়ার্কিংই হবে। হ্যাঁ, দেখো এখানে মায়াঙ্ক ওয়াজ ওয়ার্কিং ওভার টাইম ফর দ্য লাস্ট 2 উইকস। এখানে যে সেন্টেন্সটা দিয়েছে, এখানে ওয়াজ ওয়ার্কিং কোনোভাবেই হবে না, কারণ এই টেন্সটা পাস্টে অনেক দিন ধরে চলছে এরকম সেন্স দিচ্ছে না। ওয়াজ ওয়ার্কিং মানে কি? পাস্টে কিছু সময় ধরে চলেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এখানে মানে দেওয়া আছে সেন্সটা, তাই তো? ওয়াজ ওয়ার্কিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব প্লাস আইএনজি এভাবে ইউজ করা হয়। কিন্তু এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, একটা ফর আছে সেন্টেন্সে, ফর, তারপরে লাস্টে 2 উইকস আছে, টাইম দেওয়া আছে। তো ফর, সিন্স আর টাইম কোন টেন্সে ইউজ হয় মনে আছে কিছু? সিন্স বা ফর? হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার কি করে বুঝবো পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের? এখানে আমরা বসাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে? আর হতো, এখানে ওয়াজ আছে বলে পাস্ট এরকম। দেখো, হ্যাঁ একদম, কাজটা আগে শুরু হয়েছে। পারফেক্ট মানে কি? কোনো কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে, যেটা অলমোস্ট ডান, যেটা ফিনিশ হয়ে গেছে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ যেটা আগে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, বা কিছুদিন আগে শুরু হয়েছে, বা কিছু বছর আগে শুরু হতেও পারে, কিছু বছর আগেও শুরু হতে পারে। হ্যাঁ, আগে শুরু হয়েছে পাস্টে, কিন্তু কাজটা এখনো শেষ হয়নি, এখনো চলছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। বোঝা গেল? এখানে মায়াঙ্ক হ্যাজ বিন ওয়ার্কিং ওভার টাইম ফর দ্য লাস্ট 2 উইকস। 2 উইকস আগে সে কাজটা শুরু করেছে,
কিন্তু এখনও কাজটা শেষ হয়নি, চলছে 2 উইকস ধরে, যার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ইউজ করা হচ্ছে। বোঝা গেল? আর যারা বলছিলে ইজ বিং ওয়ার্কিং, ইজের সাথে বিং কোন কনসেপ্টে আছে শুনি? কোন কনসেপ্ট আছে টেন্সের? পিয়ালি? না, ওটা ওই মানে ওটা ওই প্যাসিভ ভয়েস যেভাবে করে না, প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় একদম, কিন্তু এটা টেন্সের কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ। এবার 10 নাম্বারটা দেখো। 10 নম্বরে বলেছে মোস্ট চিলড্রেন আর হ্যাজ বিন ওয়ার্কিং। হ্যাঁ, অপশন সি। এই টেন্সের কনসেপ্টগুলো সবগুলো টেন্সে ভালো মতো এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো, ঠিক আছে? এরপরে টেন্সের ক্লাস শুরু হবে, প্রথমে ভার্ব, তারপরে টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ, তারপরে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? পাশাপাশি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকবে, আরও আমি বিভিন্ন রকমের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তোমাদের করাবো যাতে প্র্যাকটিস হয়। হ্যাঁ, কারণ পরীক্ষায় জানি না কোথা থেকে দেবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে একটা কনফিডেন্স থাকবে তোমাদের মধ্যে যে করে আসতে পারবো, এর জন্য প্র্যাকটিস করা। তো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকবে, আর সিনোনিমস অ্যান্টোনিমস ওগুলোও দিয়ে দিব, আস্তে আস্তে করে করতে থাকবে, আর গ্রামার পার্টটাও আস্তে আস্তে চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, 10 নাম্বারটা দেখো। মোস্ট চিলড্রেন আর লাইকিং আইসক্রিম, এখানে কি ইমপ্রুভমেন্টের দরকার আছে? ম্যাম আমি বি করেছি, এটা বি নাম্বার, লাইক হবে। কেউ নো ইমপ্রুভমেন্ট করনি? আমি নো ইমপ্রুভমেন্ট করেছি। কেরিয়া কি করেছে নো ইমপ্রুভমেন্ট? ম্যাম আমি অঙ্কিতা। আচ্ছা, অঙ্কিতা তুমি ক্লাস করছো ঠিকঠাক করে? হ্যাঁ ম্যাম। সব ক্লাস করো? মাঝে মাঝে দেখা যায়, দেখা যায় না তোমাকে। তোমাদের স্যার তোমার খবর নিতে বলছে আমাকে, অঙ্কিতা। রোজ দেখবো তোমাকে ক্লাসে, যদি না দেখতে পাই বলে দেবো, কমপ্লেন করবো। রোজ ক্লাস করবে। হ্যাঁ, আচ্ছা। আর কেউ কিছু করেছো নাকি সবাই অপশন বি করেছো? আমি অপশন এ করেছি। আচ্ছা, এবার আমি বলি অপশন এ এখানে হবে না, কারণ চিলড্রেন হচ্ছে কি প্লুরাল ফর্ম, প্লুরাল নাউন। চিলড্রেন অনেকগুলো বাচ্চার কথা বলা হয়েছে এখানে, আর EN আছে না, চাইল্ডের প্লুরাল ফর্ম চিলড্রেন। তো এখানে যেহেতু নাউন প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার নিতে পারবো না, ভার্বটাকেও প্লুরাল রাখতে হবে। আর এখানে আর লাইকিং যেটা আছে একদমই ভুল আছে। লাইকিং হচ্ছে এমন একটা ভার্ব যার সাথে আইএনজি যুক্ত করা যায় না। লাইককে কখনো আমি আইএনজি তৈরি করে এভাবে লাইকিং লিখতে পারবো না, এটা ভুল। লাইককে কখনো আইএনজি ফর্মে রাখা যাবে না। আর এখানে অপশন বি হবে কারেক্ট আনসার, মোস্ট চিলড্রেন লাইক আইসক্রিম, ঠিক আছে? আর দেখো, এটা এমনিতেও বোঝা যাচ্ছে লাইকিং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা থাকবেও না। এমনিতেও এই ওয়ার্ডটা যদি তোমাদের না জানা থাকতো, তাও এটা দেখো, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখলে সেন্টেন্সের কোনো সেন্সই আসছে না ঠিকঠাক করে। এটা একটা জেনারেল বাক্য, যার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তাই এখানে এই যে লাইক, এটা হচ্ছে কারেক্ট আনসার, বি, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে 10 নাম্বারটা? কারো কোনো শব্দ পাচ্ছি না, কেউ কিছু বলছো না? সবাই বুঝতে পেরেছো 10 নাম্বারটা? হ্যাঁ, আমি বলছি, দেখো এখানে দেখো, মোস্ট চিলড্রেন আর লাইকিং আইসক্রিম। এই সেন্টেন্সটাকে কি মনে হয়, আর লাইকিং মানে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখাটা কি ঠিক হবে? বেশিরভাগ বাচ্চাই কি খেতে ভালোবাসে?
আইসক্রিম খেতে ভালোবাসে। তো এইটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখি তাহলে সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়াচ্ছে বলো তো কেউ একজন? বলো নাজমিন। হ্যাঁ ম্যাম, কি বলছেন? এই সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে? চিলড্রেন আর লাইকিং আইসক্রিম। ভালোবাসছে ম্যাম, মানে বাচ্চারা আইসক্রিম খেতে ভালোবাসছে। এটা কি হয় না ম্যাম? সেন্সটা আসছে ঠিকঠাক? বাচ্চারা আমরা নর্মালি বলবো বাচ্চারা আইসক্রিম খেতে ভালোবাসে, একটা জেনারেল স্টেটমেন্ট, একটা নর্মাল একটা কথা। একটা জেনারেল স্টেটমেন্ট সবসময় কিসে থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে। হ্যাঁ ম্যাম। এটা কন্টিনিউয়াস টেন্সে কোনোভাবেই হবে না, সেন্সই আসবে না, কোশ্চেনের মিনিংটাই ঠিকঠাক আসছে না, যার জন্য এখানে লাইকটা হলো। আবার লাইকসটা হলো না কেন? কারণ নাউন এখানে, নাউন বা সাবজেক্ট এখানকার প্লুরাল আছে। সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বও প্লুরাল হবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এবার 11 নাম্বারটা দেখো, সাপোজিং ইফ হি কামস উই হোয়াট শুড আই ডু। সাপোজিং ইফ হি কামস হোয়াট শুড আই ডু, যদি সে আসে তাহলে আমার কি করা উচিত বলো? কোন অপশনটা হবে? ম্যাম বি তো এ নাম্বার। এ, একজন বললো বি। ম্যাম আমি বি করেছিলাম বাট এ মনে হচ্ছে এখন। আচ্ছা, প্রথমেই একটা কথা বলি, সেন্টেন্স যদি পজিটিভ হয় তার কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তার কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ। মানে এখানে চিলড্রেন লাইক টু ইট সুইটস, এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? যেহেতু এটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা পজিটিভ, তাই এটার কোশ্চেন ট্যাগ মানে এই যে ইজন্ট ইট, এই যে কোশ্চেন ট্যাগ বলে এটাকে, হ্যাঁ কোশ্চেন যে করা হচ্ছে এই সেন্টেন্সের এগেনস্টে আরেকটা কোশ্চেন করা হচ্ছে যে বাচ্চারা বলছে বাচ্চারা কি খেতে ভালোবাসে? মিষ্টি খেতে ভালোবাসে, তাই নয় কি? একটা কোশ্চেন করা হচ্ছে, মানে এটাকে বলা হয় হচ্ছে কোশ্চেন ট্যাগ। তো সেন্টেন্স যখন পজিটিভে থাকবে কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভে, আর সেন্টেন্স যখন নেগেটিভে থাকবে কোশ্চেন ট্যাগ হবে পজিটিভে। তো এখানে 11 নাম্বারটা বললেন না? ও 11 নাম্বারটা বললাম না, না বলি না 11 নাম্বারটা। হ্যাঁ, সাপোজিং ইফ হি কামস হোয়াট শুড আই ডু, যদি সে আসে তাহলে আমার কি করা উচিত, এটা বলিনি না, এটা থেকে এটাতে চলে গেছি। আচ্ছা, এটা কোন অপশনটা হবে দেখো? বলো, এরকম করলে কি প্রিপোজিশনটা শুরুই করতে পারবো না আজকে। ঠেলে 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 জিজ্ঞেস করতে হবে, তারপরে বলবে কি হবে। হ্যাঁ, এই নাম্বারটা কেন হবে বলো, কারণটা বলো, বলতে হবে তো। আর ম্যাম দুটোর মানেই তো যদি, দুটো যদি যদি কি করে বসাবো? একদম দুটোর মানেই যদি, সেম জিনিস, সাপোজিংও যা ইফও তাই, তাহলে দুটো সেম জিনিস একটা সেন্টেন্সে রাখা দরকার আছে কি? না না। তখন হেনা একটা কথা বললো না, বলছিলাম আমি একবারও শুনতে পাইনি। তাহলে কি হবে? সাপোজিংটা হয় তুলে দিব, না হয় ইফ তুলে দিব। তাহলে এখানে অপশন এতে দেখো আছে, হ্যাঁ ইফ হি কামস, এই অপশন এটা আমরা নেব। ইফ হি কামস হোয়াট শুড আই ডু। বোঝা গেছে 11 নাম্বারটা? হ্যাঁ আরেকবার বলছি, সাপোজিং মানেও যদি, ইফ মানেও যদি, যদি সে আসে তাহলে আমার কি করা উচিত, বা তাহলে আমি কি করব, হোয়াট শুড আই ডু, বা কি করা উচিত। তো এখানে যদি সে আসে, এই যদি সে আসে ইফ হি কামস লিখলেও হয়ে যাচ্ছে, তাহলে আমি আর সাপোজিংটা কেন লিখতে যাব? দুটো সেম সেম ওয়ার্ড লেখার দরকার নেই তো। হয় সাপোজিং হি কামস এভাবে করা যেতে পারে,
না হয় ইফ হি কামস, এভাবে করতে পারি। তো আমরা এখানে অপশান এতে দেখো ইফ হি কামস আছে, এই অপশান এটা লিখলেই হয়ে যাচ্ছে। ইফ হি কামস হোয়াট শুড আই ডু, হলো? হ্যাঁ, এবার 12 নাম্বার দেখো, চিলড্রেন লাইক। হ্যাঁ বলো ম্যাম। বাকি দুটো অপশন কেন হবে না, দুটো যদি বুঝিয়ে দিতেন একটু। কোন বাকি দুটো অপশন? বি অপশনটা? হ্যাঁ, বি অ্যান্ড সি। দেখো কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আছে সেগুলোতে ইফের সাথে পেয়ার থাকে, এক একটা সেন্টেন্সের সাথে এক একটা সেন্টেন্সের। এটা কনজাংশনের ক্ষেত্রে তোমরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কনজাংশন, যখন কনজাংশন চ্যাপ্টারটা করাবো তখন এই জিনিসটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো 12 নাম্বারটা দেখো, চিলড্রেন লাইক টু ইট সুইটস ইজ নট ইট বা ইজন্ট ইট। তো এখানে দেখো চিলড্রেন লাইক টু ইট সুইট, এটা হচ্ছে, এটা কোন টেন্সে আছে আগে বলো তো? চিলড্রেন লাইক টু ইট সুইট, এই যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ। সিম্পল প্রেজেন্ট টেন্সের কোশ্চেনটা কিভাবে তৈরি করে পড়েছো? সেই সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন রুলগুলো করেছো, হ্যাঁ, তখন করেছিলে না? পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রুল, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা নট লাগাতে হবে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে? ডু প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, মনে আছে? ডু দিয়ে শুরু হবে। যখন সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব, বা একটা সিম্পল প্রেজেন্টের সেন্টেন্স লিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তখন ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করার জন্য কোন ভার্বটা দরকার হয়, কোন হেল্পিং ভার্বটা দরকার হয়, মনে আছে? ডু। ডু। আর পাস্টের ক্ষেত্রে ডিড। ডিড। এটা অনেকে মানে গুলিয়ে ফেলে, ইজ কেন হলো না বা ওয়াজ কেন হবে না, হয় না এরকম? ইজ হতো যখন ভয়েস চেঞ্জ থাকতো। ইজের কাজ কখন? যখন ভয়েস চেঞ্জ প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট থাকবে, তখন ওটার প্যাসিভ যখন করব তখন ইজের দরকার আছে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তৈরি করব তখন আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ডু লাগবে, অক্সিলারি ভার্ব হিসেবে ডু দরকার আমাদের। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ম্যাম হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি। এই যে চিলড্রেন লাইক টু ইট সুইট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কি করে বুঝলাম? কারণ লাইকটা V1-এ আছে, এখানকার ভার্ব V1-এ আছে। V1 কোন ক্ষেত্রে হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের কনসেপ্টে গেলে তোমরা দেখতে পাবে যখন সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কি লাগে বলো তো? প্রথমে কি লাগে? ডু, তারপরে কি? সাবজেক্ট, তারপরে কি? মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে একটা কোশ্চেন মার্ক। বুঝে গেছে? আর পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আর নেগেটিভের ক্ষেত্রে সেন্টেন্স, ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট। বোঝা গেছে? তাহলে ওই সেন্টেন্সটা কি ছিল বলো তো? চিলড্রেন লাইক টু ইট, নাকি? টু ইট সুইটস, সুইটস, তারপরে ইট। তো এই যে এই সেন্টেন্সটার যখন কোশ্চেন ট্যাগ আমরা তৈরি করব তখন কি হবে? এই ইজ নটটা এটা হবে না, হ্যাঁ, এটা ভুল আছে। এখানে কি হবে? যেহেতু এটা পজিটিভে আছে তাই কোশ্চেন ট্যাগটা নেগেটিভে হবে। ডু নট দে। দে কেন হলো? কারণ এটা প্লুরাল নাউনটা।
বোঝা গেছে এবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কোথায় হারিয়ে গেল আমার? তাহলে অপশন সি হবে এটার কারেক্ট আনসার। বোঝা গেছে 12 নাম্বারটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার 13 নাম্বারটা একদম ইজি। 13 নাম্বারটা আমি শর্টে বলে দিচ্ছি। দেখো এখানে বলছে হি ওয়াজ সো অ্যাফ্রেড দ্যাট হিজ নিজ নকড ওয়ান অ্যানাদার। দুজনের ক্ষেত্রে বা দুটো বস্তুর ক্ষেত্রে বা দুটো জিনিসের ক্ষেত্রে যখন আমরা কথা বলবো তখন কি হবে? ইচ আদার। যখন দুজনের বেশি থাকবে, দুটো জিনিসের বেশি থাকবে, দুটোর যে কোনো দুটো হতে পারে, সেই যদি বেশি থাকে, 2 এর বেশি, মোর দেন 2, তখন কি হয়? ওয়ান অ্যানাদার। আর এখানে নিয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, হিজ নিজ মানে দুটো হাঁটুর কথা বলা হয়েছে। তো দুটো হাঁটুর কথা যখন বলবো তখন ওয়ান অ্যানাদারটা ইউজ করা ঠিক হবে না, তখন কি ইউজ করতে হবে? ইচ আদার। ঠিক আছে? এখানে সেন্টেন্সটাই দেখো, বলছে সে এমনভাবে ভয় পেয়ে গেছিল যে তার দুটো হাঁটু পুরো মানে একটার সাথে একটা কি বাড়ি খাচ্ছিল, লেগে যাচ্ছিল। তো এখানে দুটো হাঁটুর কথা বলা হয়েছে। একটা দুটো হাঁটুর জন্য আমরা ওয়ান অ্যানাদারটা ইউজ করব না, ইচ আদার ইউজ করব। বোঝা গেছে? ঠিক আছে, আমি না এখন 13 অবধি আলোচনা করলাম, বাকিটা পরের দিন আমি হোমওয়ার্ক আরও দেবো, তখন আলোচনা করবো। এখন আমি প্রিপোজিশনটা একটু শুরু করি, ঠিক আছে? ম্যাম। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি জয়েন হতে পেরেছো? ম্যাম অনেক কষ্টে জয়েন হচ্ছে ম্যাম। আমি হসপিটাল নিয়েছি তো, আমি অনেক কষ্টে জয়েন হলাম। আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছিলেন না, আমি অনেকক্ষণ থেকে আপনাকে ম্যাম ম্যাম বলছিলাম। না শুনতে পাইনি, এখনই শুনতে পেলাম। বলো, এখন শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ ম্যাম, আপনি কি আমাকে কিছু বললেন জয়েন হওয়ার পরে, মানে প্রথমে একদম? হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছিলাম যে জয়েন হলে কি করে, তুমি বললে না? আচ্ছা ম্যাম, আমি অনেক কষ্টে জয়েন, মানে ওয়াইফাই নিয়েছি তো, একটা ফোটো নেটওয়ার্ক পাচ্ছে না, অনেক কষ্টে জয়েন হলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এখন করো, প্রিপোজিশন ক্লাসটা শুরু করবো, বাকিটা তুমি রেকর্ডিং পেয়ে যাবে। হ্যাঁ 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 ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশন নিয়ে কার কি আইডিয়া আছে একটু বলো, তারপরে শুরু করছি আমি। হোয়াট ইজ প্রিপোজিশন? বাংলায় অব্যয়কে প্রিপোজিশন বলা হয়। আচ্ছা, আর কেউ জানে না প্রিপোজিশন মানে কি? এটাই ধরে নেব তো, और किसी को पता नहीं व्हाट इज प्रीपोजिशन? কি তাই তো? আর কেউ জানে না প্রিপোজিশন কি? তাহলে আমিও বলি, প্রিপোজিশন মানে হচ্ছে বিশেষ্য। তাহলে ওটাই ধরে নেবে তোমরা। ম্যাম, প্রিপোজিশন নাউন আর প্রোনাউনের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। নাউনের প্রিপোজিশন নাউন আর প্রোনাউনের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, নাউন প্রোনাউনের আগে বসে ম্যাম। আর নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে রিলেশন বোঝায়, দুটোর মধ্যে সম্বন্ধ সৃষ্টি করে। একদম সব জানে, তাও বলবে না। এক একটা ওয়ার্ড এত দামি, 50 টাকা করে একটা ওয়ার্ডের দাম। 50 টাকা খরচ হয়ে যাবে একটা ওয়ার্ড বললে, তাই না? ম্যাম 5টা ওয়ার্ড বললে 250 টাকা খরচা। 250 টাকা দিয়ে একটা ড্রেস হয়ে যাবে, তাই তো? ম্যাম। তাহলে বলো না কেন জানা সত্ত্বেও? ম্যাম শিওর না, অনেকদিন আগে পড়েছি। ম্যাম অনেকদিন আগে পড়েছি, শিওর না, হয়তো ভুল হয়ে যাবে, এইভাবেই বলছি। ভুল হোক, আমি কি বলছি ঠিক বলতে হবে নাকি ভুল বললে বকা দিই?
কোনটা? কোনোটাই না। তাহলে বলো, যেটা মাথায় আছে বলো। তোমরা বললে না, আমি বুঝতে পারবো যে কতটুকু জানো না জানো। ঠিক আছে, দেখো প্রিপোজিশন হচ্ছে সেই সব ওয়ার্ডস যেই ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্সে একটা নাউনের সাথে আরেকটা নাউনের বা সাবজেক্টের সাথে সাবজেক্টের সাথে আদার ওয়ার্ডসের একটা রিলেশন তৈরি হয়। বোঝা গেল? কাদের মধ্যে রিলেশন তৈরি করে প্রিপোজিশন? সাবজেক্টের সঙ্গে নাউনের মধ্যে বা নাউন প্রোনাউন দুটো সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে। হ্যাঁ, তো দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, আই গো টু স্কুল। এখানে লিখলাম বাস। এখানে নাউন বা প্রোনাউন আগে ফাইন্ড করো, কোনটা নাউন কোনটা প্রোনাউন বা ভার্ব কোনটা কি আছে আমাকে বলো। ম্যাম নাউনটা এটা হচ্ছে ভার্ব এবং টুটা হচ্ছে কনজাংশন আর বাসটা হচ্ছে ভার্ব আর স্কুলটা ম্যাম এখানে অ্যাডজেক্টিভ হবে কারণ এটা তো নাউনকে কোয়ালিফাই করছে। স্কুল কোনোদিনই অ্যাডজেক্টিভ হবে না, স্কুল হচ্ছে নাউন, নাম না স্কুল। আর আই হচ্ছে আর টু হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, এখানে একটা প্রিপোজিশন আছে। তারপরে আরেকটা জিনিস দেখো, আই গো টু স্কুল বাস। এই যে সেন্টেন্সের এই ওয়ার্ডগুলোর সাথে এই যে একটা ওয়ার্ড, এটার কোনো রিলেশন পাচ্ছ? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। বাস, কোনো রিলেশন আছে বাসের সাথে আমি স্কুলে যাই? আছে রিলেশন? নেই। যদি আমি এখানে একটা বাই বসিয়ে দিই তাহলে এবার রিলেশন তৈরি হচ্ছে? কি রিলেশন তৈরি হলো? আমি বাসে করে স্কুলে যাই। তাহলে দেখো এই যে একটা ওয়ার্ড কতটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সের জন্য। এই যে ওয়ার্ডগুলোর সাথে এই ওয়ার্ডটার একটা রিলেশন তৈরি করে দিল বাই। এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। সাবজেক্টের সাথে আদার্স ওয়ার্ডের একটা রিলেশন তৈরি করবে। একটা প্রোনাউনের সাথে নাউনের রিলেশন তৈরি হতে পারে। এখানে যদি কোনো নাউন থাকতো সেই নাউনের সাথে এই নাউনের একটা রিলেশন তৈরি করে দিচ্ছে। এভাবে করে প্রিপোজিশন সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সের নাউন প্রোনাউনগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। প্রিপোজিশনের ডেফিনেশনের কোনো দরকার নেই, ডেফিনেশন পরীক্ষায় আসবেও না। যেটা দরকার আমরা সেটুকুই পড়বো। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এবার কষ্টে এক দুটো ওয়ার্ড বেরোচ্ছে, খরচ করছে 50 টাকা করে। হ্যাঁ বলো ম্যাম। প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে পার্থক্য কি? তুমি টু যেটা বললে না, টুটা কিন্তু কনজাংশন ছিল না, টুটা প্রিপোজিশন ছিল। ঠিক আছে, কনজাংশন হচ্ছে যুক্ত করবে, যুক্ত সেন্টেন্সকে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সকে যুক্ত করবে বা ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে যুক্ত করবে, জয়েন করবে। আর প্রিপোজিশন হচ্ছে রিলেশন তৈরি করবে, মানেটা ক্লিয়ারলি বোঝাবে। ম্যাম একটা উদাহরণ দিয়ে বোঝাবো। যেমন অ্যান্ড একটা প্রিপোজিশন। দাঁড়াও, Ram and Shyam go to school regularly. Ram and Shyam go to school regularly. Ram আর শ্যাম রেগুলারলি স্কুলে যায়। তো রামের সাথে শ্যাম দুটো দেখো এখানে নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলো। এখানে অ্যান্ড কি? কনজাংশন। বোঝা গেছে? কনজাংশনের কাজ হচ্ছে দুটো নাউনকে যুক্ত করা বা সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্সকেও যুক্ত করে কনজাংশন, দুটো ওয়ার্ডকেও যুক্ত করতে পারে। যেমন এখানে দুটো ওয়ার্ডকে যুক্ত করলো।
বোঝা গেছে? তার মানে ম্যাম কনজাংশন মানে সংযোজক, তাই তো? সংযোজক। ক্লিয়ার হলো সমাজশ্রী? হ্যাঁ ম্যাম, একটু একটু ঠিক আছে, আপাতত একটুই বোঝো, পরে আবার ভালো করে কনজাংশন তো করাবোই, তখন ভালো করে। স্ক্রিনটা কি সার্কেল হয়ে গেল নাকি? হ্যাঁ ম্যাম, সার্কেল হয়ে গেছে। এরকম কেন হইলো? হ্যাঁ ম্যাম, কেন এরকম হলো? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ ম্যাম, তাহলে কি বলছিলাম, প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন তাহলে কি করে? সেন্টেন্সে বসে কি নাউন প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে, নাউনের সাথে সেন্টেন্সের আদার্স ওয়ার্ডস যেগুলো আছে সেগুলোর মধ্যেও একটা রিলেশন তৈরি করতে পারে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে কি করে, নাউন বা প্রোনাউনের সামনে বসে, কিন্তু সব সময় না, কিছু কিছু এক্সেপশনও আছে, ঠিক আছে? এটুকু জেনে রাখো যে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনও আছে। বেশিরভাগ ক্ষেত্রে মানে সাধারণত নাউন বা প্রোনাউনের আগেই বসে, কিছু কিছু ক্ষেত্রে সব কিছুরই এক্সেপশন থাকে, এটা একটু মাথায় রেখে চলবে। এবার কাজের কথায় আসি, মেনলি যেটা পরীক্ষায় আসে। এবার কিছু প্রিপোজিশন আছে যেগুলো অ্যাকাডেমিক্স প্রিপোজিশন, মানে যেগুলো তোমরা স্কুলে পড়েছো এমন কিছু কিছু প্রিপোজিশনের নাম বলো তো, দেখি কতদূর মনে আছে। স্কুলে কি কি প্রিপোজিশন পড়েছো? ইন আর অন, বিটুইন, আন্ডার, আন্ডার, এই সমস্ত প্রিপোজিশন। হ্যাঁ, অনেক কিছু আছে, অ্যাবাভ আছে, বিসাইড আছে, অ্যামাং আছে, বিটুইন আছে, অনেক কিছু আছে, ইটিসি। হ্যাঁ, অনেক আছে, অনেক প্রিপোজিশন আছে। তো এগুলো হচ্ছে তোমরা স্কুলে পড়েছো। এবার যেগুলো স্কুলে পড়েছো সেগুলো তো ঠিকই আছে, সেগুলো কিছু কিছু জানা আছে, কিন্তু তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপোজিশনটা পড়ছো, সেই পরীক্ষার জন্য শুধু অ্যাকাডেমিক্স প্রিপোজিশন পড়লে হবে না, আরও এক্সট্রা অনেক প্রিপোজিশন পড়তে হবে। তোমরা যে কম্পিটিটিভ লেভেলে পরীক্ষা দেবে, সেটার জন্য কিছু প্রিপোজিশন আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো ওই প্রিপোজিশনগুলো কি প্রিপোজিশন বা কোন প্রিপোজিশনগুলো কম্পিটিটিভ লেভেলে আসে সেগুলো আমাদের জানতে হবে। তো দেখো, কিছু প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে ফিক্সড, সেই প্রিপোজিশনগুলো জানতে হবে, মানে ভার্বের সাথে, সেন্টেন্সে ভার্বের সাথে ওই প্রিপোজিশনটাই বসবে সব সেন্টেন্সের ক্ষেত্রে, সেই প্রিপোজিশনগুলোকে বলে ফিক্সড প্রিপোজিশন। তারপরে কিছু কিছু সেন্টেন্সে কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে কোনো প্রিপোজিশন বসে না, সেগুলোও আমাদেরকে জানতে হবে। ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন, কিছু কিছু এমন ভার্ব আছে, কিছু কিছু এমন ওয়ার্ড আছে যাদের সাথে কোনো প্রিপোজিশন ইউজ হয় না। তো এই ওয়ার্ডগুলো কি কি সেটাও আমাদের জানতে হবে, এই কম্পিটিটিভের আন্ডারে সেটাও পড়ে। আবার কিছু কিছু এমন ওয়ার্ড আছে যাদের সাথে ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ হয়, সেটা ডিফারেন্ট কনটেক্সটে, ডিফারেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে, ডিফারেন্ট সেন্সের ক্ষেত্রে ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ হয়, সেটাও আমাদের জানতে হবে। এইটুকু বোঝা গেছে কি কি পড়তে হবে? এই অ্যাকাডেমিক্স প্রিপোজিশন তো তোমাদের জানাই আছে, এগুলো আবার আরেকবার করে আমরা শুধু রিভিশন করব, জানাই আছে রিভিশন করব, কিন্তু মেনলি আমাদের জানতে হবে ফিক্সড প্রিপোজিশন,
ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন, আবার ওয়ার্ডস উইথ ডিফারেন্ট প্রিপোজিশন। মেনলি ফিক্সড প্রিপোজিশনটাই তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। দেখবে এবার এসছিল প্রিপোজিশন তোমাদের 2024-এ একটা এসেছিল আর্টিকেল, একটা এসেছিল তোমার ফ্রেজাল ভার্ব। দাঁড়াও আমি না ফটো তুলে রাখছিলাম, মনে হয় একটা এসেছিল। আসলো না কেন? আমি তো পাঠালাম। ওহো, দেখতে পাচ্ছ ফটো? এটা 2022-এ এসেছিল সেকেন্ড শিফটে। দেখো 52 নম্বর কোয়েশ্চেনটা বলেছে হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশন। এটা একটা ফিক্সড প্রিপোজিশনের কোয়েশ্চেন। তো এখানে আনসারটা দেখো দেওয়াই আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। তো এখানে যে রিপ্লিট ভার্বটা আছে, এই রিপ্লিট ভার্বটার সাথে ফিক্সড প্রিপোজিশন উইথ ইউজ হয়। এইটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশনের কোয়েশ্চেন ছিল। এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো আমি তোমাদেরকে ফিক্সড প্রিপোজিশনগুলো করাবো, তারপরে তোমাদের ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন এগুলোও করাবো, এগুলো আগে করাবো, তারপরে ফিক্সড প্রিপোজিশন করাবো। বুঝা গেছে? সেন্টেন্সটা দেখে আইডিয়া পেলে কিভাবে আসতে পারে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে ফার্স্টেই জেনে নিই ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন কোন কোন ওয়ার্ডের সাথে প্রিপোজিশন বসে না। ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন, ঠিক আছে। প্রথমেই দেখো এই নাম্বার দিয়ে লিখছি এন্টার। এন্টার মানে হচ্ছে কাম ইনটু, প্রবেশ করা। তো যদি আমি এন্টারের সাথে ইনটু ইউজ করি তাহলে এটা ভুল হয়ে যাবে, মানে এন্টারের সাথে ইনটু ইউজ হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 2 into 2 is equal to সরি উল্টো লিখলাম, দাঁড়া। ব্যাপারটা হচ্ছে 4 is equal to 2 into 2। এটার দ্বারা আমি এটাই বলতে চাচ্ছি যে এন্টার ইজ ইকাল টু কাম ইন্টু। এন্টারের মিনিং যা, কাম ইন্টুর মিনিংও তাই। এন্টার মানে হচ্ছে কাম ইন্টু, আর এন্টারের সাথে যদি আমি ইন্টু লাগাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে বলো তো? এইরকম। তাহলে কি ইকুয়েশনটা মিলছে? দেখো তো, এটা সমান এটা হচ্ছে, তাহলে তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে 8 is equal to 4, তাই হচ্ছে তো? তাহলে তাহলে এটা দরকার নেই। তো এটাই ওখানে বলছে, দেখো এন্টার যদি বসাই তাহলে এন্টারের সাথে আর ইনটু বসাবো না, কারণ এন্টার মানে হচ্ছে কাম ইনটু। হয় কাম ইনটু বসাবো
না হয় শুধু এন্টার বসাবো। কাম ইনটু বসাতে পারি, না হয় শুধু এন্টার বসাতে পারি। এন্টারের সাথে ইনটু লাগাতে পারবো না। এটার মানে যা, এটার মানেও তাই। এক্সট্রা করে ইনটু লাগিয়ে আর এটার মিনিংটাকে আমরা নষ্ট করব না। বোঝা গেছে? যদি এন্টারের সাথে ইনটু কোথাও দিয়ে দেয় তোমাদের পরীক্ষায়, তার মানে ওই সেন্টেন্সটা ভুল আছে, তোমাদেরকে ওই জায়গাটায় ভুলটাকে বের করতে হবে খুঁজে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। দাঁড়াও এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পলে দেখো, হি entered into the examination hall in a hurry, মানে সে খুব তাড়াহুড়ো করে পরীক্ষার হলে প্রবেশ করলো বা করেছিল। এখানে পাস্টের সেন্টেন্সটা পাস্টে আছে, তো তোমরা বলবে সে খুব তাড়াহুড়ো করে পরীক্ষার হলে প্রবেশ করেছিল। তো এখানে কি সেন্টেন্সটা ঠিক লিখেছি? না ম্যাম। কি ভুল লিখেছি? কাম ইনটু, এন্টার ইনটু হবে না, ওখানে কি কাম ইনটু হবে? শুধু এন্টারটা হবে, ইনটু হবে না। হ্যাঁ, শুধু এন্টার হবে, ইনটু হবে না। যদি কাম ইনটু লিখো তাহলে এন্টারটা উঠে যাবে। আর এটাও করতে পারি, ইনটুটা তুলে দিয়ে শুধু এন্টারকে রাখতে পারি। আর যদি ইনটু রাখতে চাও তাহলে এন্টারটা উঠে এখানে কাম বসাতে হবে। দুটোই করতে পারো। হি কাম ইনটু দ্য এক্সামিনেশন হল ইন এ হারি, এটাও করতে পারো। আর যদি ইনটুকে তুলে দাও তাহলে শুধু এন্টার দিয়ে মিনিংটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাচ্ছে। এন্টার মানেই হচ্ছে প্রবেশ করা, কাম ইনটু মানেও প্রবেশ করা, এন্টার মানেও প্রবেশ করা। ম্যাম কেম ইনটু হবে না? এই সেন্টেন্সে যদি, হ্যাঁ এই সেন্টেন্সে যদি বসাতে চাও, গ্রামাটিক্যালি যেই সেন্টেন্স মানে যেই টেন্সে থাকবে সেই টেন্সে বসাবে। যেহেতু এটা পাস্টে আছে তাই কেম ইনটু হবে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও তাই, সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে সেভাবে চেঞ্জ করতে হবে। এটা বোঝা গেছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কারো কনফিউশন নেই তো? জয়া, হ্যাঁ ম্যাম। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। পম্পি, হ্যাঁ ম্যাম। বোঝা যাচ্ছে পম্পি? হ্যাঁ, অনেকদিন পরে ক্লাসটা করতেছি তো বুঝতেছি একটু একটু। আজকে তো নতুন ক্লাস একদম। আজকে একটু বোঝার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় আসবেই। রানী খাতুন, বোঝা যাচ্ছে? সৌমিতা, বুঝতে পারছো? সৌমিতা, শ্রাবন্তী, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। শ্রাবন্তীকে ক্লাসে দেখি না। শ্রাবন্তী হ্যাঁ ম্যাম। শুধু ফটো আর স্ট্যাটাস, ক্লাসে তো দেখা যায় না। আমি এবার থেকে রেগুলার ক্লাস করব। সায়ন্তনী, হ্যাঁ ম্যাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। সারিকা, হ্যাঁ ম্যাম। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। শম্পা, বুঝতে পারছো? শম্পা, শম্পা, আচ্ছা। তো মেন জিনিস এখানে বলে দিলাম, এরকম অনেক ওয়ার্ড আছে যাদের শেষে, যাদের সাথে সেম কনসেপ্ট আর কি হবে। যেমন ধরো রিটার্ন, রিটার্ন সমান সমান
কাম ব্যাক। তো এক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না, রিটার্নের সাথে ব্যাক লেখা যাবে না, হয় রিটার্ন লিখবে না হয় কাম ব্যাক লিখবে, ওই আগের মতোই, আগের কনসেপ্টই। হ্যাঁ, রিটার্নের সাথে ব্যাক এক্সট্রা করে লাগাতে যাব না, রিটার্ন মানেই হচ্ছে কাম ব্যাক, হয় লিখবো রিটার্ন না হয় লিখবো কাম ব্যাক, রিটার্নের সাথে ব্যাকটা লেখা যাবে না। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। এবার লিখে রাখো, ABC করে লিখছিলাম না, AB, এটা সি নাম্বারটা লিখে রাখো। ইনভেস্টিগেট বা ইনভেস্টিগেশন, এটার সাথে কি হবে না, এনকোয়ারি, মানে এটার সাথে ইনভেস্টিগেটের সাথে ইনটুটা হবে না। ইনকোয়ার ইনটু আর ইনভেস্টিগেশন হচ্ছে সেম জিনিস, ইনভেস্টিগেশনের সাথে এক্সট্রা করে, ইনভেস্টিগেটের সাথে এক্সট্রা করে ইনটু, এটা ইউজ হবে না। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এবার আরেকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি ইনটু সেম জিনিস, ইনভেস্টিগেশনের সাথে ইনটু ইউজ করব না, হয় ইনভেস্টিগেট ইউজ করব না হয় ইনকোয়ারি ইনটু ইউজ করব। হ্যাঁ, তারপরে আছে ডেসপাইট ইজ ইকুয়াল টু ইনস্পাইট অফ, হয় ডেসপাইট ইউজ করবে না হয় ইনস্পাইট অফ ইউজ করবে। যদি দেখো কোনো কোশ্চেনে ডেসপাইট অফ দিয়ে দেয়, তার মানে ওখানে ভুল আছে, ডেসপাইটের সাথে কখনোই অফ ইউজ করা যাবে না। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। তারপরে এরকমই আরও অনেক ওয়ার্ড আছে, যেমন হচ্ছে কম্প্রাইজ ইজ ইকুয়াল টু কনসিস্ট অফ, হয় কনসিস্ট অফ লিখবো না হয় শুধু কম্প্রাইজ লিখবো, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবো। কম্প্রাইজের সাথে অফ লাগাবো না, হয় কম্প্রাইজ লিখবো না হয় কনসিস্ট অফ লিখবো। কম্প্রাইজ মানে হচ্ছে গঠন করা, কনসিস্ট অফ মানে সেম, গঠিত বা গঠন করা, একই জিনিস। কম্প্রাইজের মানে হচ্ছে গঠন, হয় কম্প্রাইজ লিখবে না হয় কনসিস্ট অফ লিখবে। কম্প্রাইজের সাথে অফ লিখলে ভুল হয়ে যাবে, কম্প্রাইজের সাথে অফ লিখবো না, শুধু কম্প্রাইজ লিখতে পারবো, না তো কনসিস্ট অফ লিখবো। কনসিস্ট অফ লিখলে কম্প্রাইজ লিখবো না, আর কম্প্রাইজ লিখলে কনসিস্ট অফ লিখবো না, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ইউজ করা যাবে। তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে খুব পরীক্ষায় দিয়ে দেয়, ডিসকাসের সাথে অনেক সময় অ্যাবাউট করে নেয়, এটা ভুল। ডিসকাসের সাথে অ্যাবাউট লেখা যাবে না। অ্যাবাউট কেন? কোনো প্রিপোজিশনই ডিসকাসের ঠিক পরে ইউজ হবে না, ডিসকাসের ঠিক পরে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। মেনলি অ্যাবাউটটা শুনতে ভালো লাগে বলে অনেকে অ্যাবাউট করে, কিন্তু এটা ভুল, ডিসকাসের পরে অ্যাবাউট ইউজ হয় না। ডেসক্রাইবও আছে, এটার সাথেও নো প্রিপোজিশন, এখানেও যদি অ্যাবাউট লাগানো থাকে পরীক্ষায় তার মানে ভুল আছে। ডেসক্রাইব অ্যাবাউট এটা হয় না, শুধু ডেসক্রাইব মানেই বর্ণনা করা, অ্যাবাউট লেখার আমার কোনো দরকার নেই, অ্যাবাউট আমরা লিখবো না। এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, তো ডিসক্রাইবের পরে যদি একটা প্রিপোজিশন ইউজ করি তাহলে কি হবে? করতেই পারি একটা প্রিপোজিশন ইউজ, কেন করব না? দেখো এই যে ভার্বগুলো ডিসকাস, কম্প্রাইজ, ডেসক্রাইব, তারপরে ইমফ্যাসিস, অ্যাটাক, এই যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব পড়েছো তোমরা বাংলাতেও, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া পড়েছো বাংলায়? তো এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব।
ট্রান্সিটিভ ভার্ব সব সময় কি নেয়, তার ঠিক পরে একটা অবজেক্ট নেয়। এখানে তার ঠিক পরে একটা অবজেক্টের দরকার পড়ে। তো এই ট্রান্সিটিভ ভার্বের ঠিক পরে একটা অবজেক্ট বসবে, তারপরে তুমি একটা প্রিপোজিশন লাগাতেই পারো, তারপরে লাগালে ভুল হবে না। কিন্তু ঠিক পরে, ট্রান্সিটিভ ভার্বের ঠিক পরে প্রিপোজিশন ইউজ করা যাবে না। আর এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, ডেসক্রাইব, ডিসকাস, কম্প্রাইজ, ডেসপাইট। বোঝা যাচ্ছে? মুছবো? ট্রান্সিটিভ ওই জায়গাটা আরেকবার বলুন। ট্রান্সিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, আর ইনট্রান্সিটিভ হচ্ছে অকর্মক। তো সকর্মক ক্রিয়া ট্রান্সিটিভ ভার্বের ঠিক পরে একটা কর্ম বা অবজেক্টের দরকার হয়। তো ট্রান্সিটিভ ভার্বের ঠিক পরে যদি আমি প্রিপোজিশন বসাই তাহলে ওটা ভুল হয়ে যাবে। বুঝে গেল? হ্যাঁ ম্যাম। তাহলে আজকে শুধু প্রিপোজিশন উইথ ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশনগুলি আমি বলে দিচ্ছি, তারপরে নেক্সট দিন আবার অ্যাকাডেমিক্স যে প্রিপোজিশন আছে ওগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এইটুকু হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। তাহলে কয়টা আছে লিখিয়ে দিচ্ছি। আমাদের ক্লাস আছে 10:30 থেকে। হ্যাঁ ক্লাস আছে। ঠিক আছে, তাহলে আজকে আর করাচ্ছি না। হ্যাঁ, কয়েকটা আছে, একটু টাইম লাগতো 10 মিনিটের মতো। তো ঠিক আছে, তোমাদের বোধহয় খাওয়াও হয়নি। ঠিক আছে, আজকে এইটুকুই প্রিপোজিশনের ক্লাস। নেক্সট দিন শুধু প্রিপোজিশনটাই শুরু করবো আগে। হ্যাঁ, তারপরে কোশ্চেন যদি হোমওয়ার্ক থাকে সেটা আলোচনা করবো। বলো, কিছু বলবে? হ্যাঁ, হ্যালো, কিছু বলছো? না বলছি ম্যাম, ঠিক আছে, পরের দিনই তাহলে বাকিটা হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো তোমরা লেট হয়ে যায় সময়। হ্যাঁ, ঠিক আছে।